হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সর্বাণী। আজ আপনাদের পড়ে শোনাবো লেখক বুদ্ধদেব গুহর লেখা একটি ছোট গল্প, পেহলি প্যার। শুনতে থাকুন। পেহলি প্যার। হাঁটা পথে মাইল তিনেক পড়তো। ৪৫ মিনিট থেকে ১ ঘন্টার পথ। টাঙ্গায় গেলে ১৫ থেকে ২০ মিনিট। মাঝে মাঝে যেতাম পাশের বাড়ির ভোমরা ভাবির জন্য সুরমা কিনতে কি আতর কিনতে। কখনো বা যেতাম বানারসি মঘাই পান খেতে। সন্ধেবেলা পুরো জায়গাটারই চেহারাটা পাল্টে যেত। গোঁফে আতর মেখে, ফিনফিনে আদ্দির পাঞ্জাবি পরে, সাদা ঘোড়ায় টানা একলা এক্কা চালিয়ে কত শত নবাবেরা আসতেন। নানা রকম নবাব, সবাই আসতেন। দোতলা বাড়িগুলোর মহলে মহলে ঝাড় লণ্ঠন জ্বলত। জর্দার খুশবু, সারেঙ্গির গজের গুমরানি, অশান্ত ঘোড়ার পা ঠোকার আওয়াজ এবং তার সঙ্গে সঙ্গে মাঝে মাঝে বারান্দায় হঠাৎ দেখা দেওয়া দু একজন সুগন্ধি শরীরিনী। কেয়া ফুলের গন্ধ যাদের চুলে, জিনপরির মায়া যাদের চোখে, পান খেয়ে ঢোক গিললে যাদের ফর্সা স্বচ্ছ গলার নীল উপশিরা লাল হয়ে উঠে যায়, সেই কত সব নাম জানা না জানা সুন্দরীদের, গায়িকাদের। এরা কেউ সকালবেলায় গান গায় না। আশ্চর্য, সমস্ত মহল্লা ঘুমিয়ে থাকে সকালে, বাসি ফুলের স্মৃতি নিয়ে। ফরাসে ইতস্তত তাকিয়া ছড়ানো থাকে। ক্লান্ত সারেঙ্গি গা খুলে শুয়ে থাকে। জানালা দিয়ে কোনো ভিনদেশি মাছি এসে তারে তারে নিচে বেড়ায়। অলস হাওয়া পিড়িং পিড়িং করে একলা ঘরে সুর চমকায়। বাইজির পেলবো গা ঘেঁষে শুয়ে থাকা কাবলি বিড়ালটি হয়তো ঘুম ভেঙে এসে মেহফিলের ঘরে হাই তুলে বলে, মিয়াও মিয়াও, মুঝে কুছ তো পিয়াও। অথচ যেমনি ৫টা বাজে, পাথরে পাথরে রোদের উষ্ণতা থাকে শুধু। রোদের পরশ যখন মুছে যায়, পথে পথে টাঙাগুলো যখন মাতালের মতো টলতে টলতে ঝুমঝুমি বাজিয়ে চলে, তখন চারিদিকে একটা ব্যস্ততা পড়ে যায়। বিকেল থাকতে থাকতে মুজাব্বর বাগানে ঢোকে ফুল তুলতে। আমাদের মচিন্দার বাড়িতে। মুজাব্বর আমাদের খিদমতগার রহমানের ভাইপো। আমি তখন কলেজে পড়ি। গরমের ছুটিতে মচিন্দাতে গেছি। ঠাকুমা আছেন শুধু। বিন্ধ্যবাসিনী মন্দিরে পূজা দেন, গঙ্গায় স্নান করেন এবং আমাকে ভালোটা মন্দটা রেঁধে খাওয়ান। পড়াশুনো করতে চাই। নিজেকে বারবার শাসন করি, বকি। কিন্তু দুপুর থেকে যেই ঝুরঝুরে করে গাছের পাতায় পাতায় হাওয়া দেয়, শুকনো পাতা ওড়ে, টিয়া পাখির ঝাঁক ট্যাঁ ট্যাঁ করে তীক্ষ্ণ সুর ছড়িয়ে গঙ্গার দিক থেকে উড়ে আসে, মনটা উদাস লাগে। পথ পেয়ে মচিন্দার পথে ভাড়ার টাঙা টুংটুঙিয়ে চলে। পড়া হয় না। বারান্দার চেয়ারে বসে মুজফ্ফরের প্রতীক্ষায় পথ চেয়ে থাকি। রোজ মুজফ্ফর ফুল তোলে, শুধু গোলাপ, লাল গোলাপ। কাটা মুড়িয়ে ডাঁটা ভাঙে, তারপর ঝুলি ভরে চলে যায় মির্জাপুরের বাইজি পাড়ায়। ঘরে ঘরে ফুল দেয় ও। ওকে রোজ দেখি আর হিংসা হয়। ঠাকুমা ঘরে রিজি চেয়ারে বসে গুনগুনিয়ে অতুল প্রসাদের গান করেন, আমার বাগানের এত ফুল। আমি মুজাফ্ফরের জগতের কথা ভাবি আর কৌতূহলে কাঁদি। মুজাফ্ফর আমার চেয়ে বয়সে সামান্যই বড় হবে, অথচ পৃথিবীরও কত জানে, শোনে, কত বোঝে।
সকালে ও যখন আমাকে পথ দেখিয়ে পাহাড়ে তিতির মারতে নিয়ে যায়, তখন ওকে আমার কাছের মানুষ বলেই মনে হয়। কিন্তু যে বিকেল হয়ে আসে, হাসনুহানার গন্ধ হাওয়ার সঙ্গে মিশে বুকের মধ্যে মোচড় দিতে থাকে, অমনি ও যেন হঠাৎ অনেক দূরে চলে যায়। ও যেন মুহূর্তের মধ্যে অনেক বড় হয়ে যায়, আমার গুরুজন হয়ে ওঠে। ও যে জগতে প্রবেশ করে, সে জগতের চৌকাঠ মারানোর কোনো উপায় নেই আমার। সেই মুহূর্তে প্রতিদিন মুজাফফরকে আমার বড় হিংসে হয়। একদিন ওকে বলেই ফেললাম, কিন্তু প্রথমে ও কিছুতেই রাজি হলো না। বলল, গুন্ডা বদমাস আছে, মির্জাপুর খতরনাক জায়গা, এক মানুষ লম্বা লাঠি নিয়ে লোকে পথে ঘাটে চলাফেরা করে, তুমি কি করতে যাবে? তাছাড়া ঠাকুমা জানলে কেলেঙ্কারি হবে। আমার চাকরি তো যাবেই, কাকার চাকরিটাও যাবে। কিন্তু আমি ওর প্রায় পা ধরতে বাকি রাখলাম। শেষকালে আমার নাছোড়বান্দা দেখে ও বলল, আচ্ছা চলো, কাল চলো। মুজাফফর যে সময় যায় রোজ তেমনি আগে চলে গেল। ওর নির্দেশ মতো যথাসময়ে পানের দোকানটির সামনে এসে দাঁড়ালাম। দোকান জোড়া আয়না, নানা লোকে পান কিনছে, মিঠি মিঠি বলছে। লখনৌ লোকের মতো মির্জাপুরের লোকেদেরও বড় মিঠি জবান। আয়নার নিজের মুখে ছায়া পড়তেই দেখলাম চোখ মুখ লাল হয়ে গেছে। পরীক্ষার প্রশ্নপত্র পাবার আগে যেমন লাগে তেমনই লাগছে, কান গরম। এমন সময় মুজাফফর এলো এবং মনে হলো ওই যেন প্রশ্নপত্র। ও আসতেই ভয়টা প্রায় উবে গেল, রইল শুধু কৌতূহল। এগোতে এগোতে মুজাফফর বলল, টাকা এনেছো? টাকা কিসের? টাকা না তো তারা কি তোমার সুরত দেখে গান শোনাবে? এটা সত্যি ভাবিনি। বললাম, সঙ্গে 10 টাকার একটা নোট আছে, ঠাকুমা জন্মদিনে দিয়েছিলেন। ও হাসলো, বলল, ঠিক আছে, 10 টাকায় শুধু মুখ দেখতে পাবে, অন্য কিছু নয়, গান শোনাই হবে না। খুবই মনক্ষুণ্ণ হলাম। তখন আর কিছু করার নেই। যেসব লোক ও পথে আসছিল যাচ্ছিল, তারা আমায় দেখে অবাক হচ্ছিল। দু একজন কি মন্তব্য টন্তব্য করলো, হেসে উঠল। মুজাফফর আমাকে নিয়ে একটি বাড়ির ভিতরে ঢুকে গেল। দোতলায় উঠে গেল। চক মিলানো বাড়ি, ভিতরে চাতাল, তার চারপাশে দুতলাতে ঘোরানো বারান্দা। কোনো ঘরের দরজা বন্ধ, কোনো ঘরের দরজা খোলা। কয়েকটি ঘর থেকে সারেঙ্গির আওয়াজ শোনা যাচ্ছে, গান শোনা যাচ্ছে। মুজাফফর বলল, ও সব ঘরে ঢুকে কি করবে? সবাইকে দেখলে ভালো লাগবে না, যাকে দেখলে ভালো লাগবে তার ঘরেই নিয়ে যাব। আমি বারান্দায় দাঁড়িয়ে রইলাম। ও যে যে ঘরে মেহমান এসেছে সেই সেই ঘরে ফুল দিয়ে এলো। তারপর আমায় নিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে এসে পাশের বাড়িতে পৌঁছে শটান দোতলায় উঠে একটি ঘরে ঢুকে পড়ল। ঘর মানে ফ্ল্যাটের মতো, বেশ কয়টি ঘর আছে, মধ্যে সামান্য একটুখানি প্যাসেজ। এই প্যাসেজ পেরিয়ে গিয়েই একটি বিরাট ঘরে গিয়ে পৌঁছালাম। পৌঁছেই থমকে দাঁড়ালাম। ধবধবে ফরাস পাতা মোটা গদির ওপর, দেওয়ালে হেলানো ভাবে টাঙানো আয়না। আয়নার নিচে সারি দেওয়া দুধ সাদা তাকিয়া একটার পর একটা সাজানো। মাথার উপর থেকে ঝাড় লণ্ঠন ঝুলছে। একটা ছিপছিপে মেয়ে আমাদের দিকে পিছন ফিরে জানালার গরাদ ধরে দাঁড়িয়ে আছে।
ফুল সাজানো বেনিটি পিঠ থেকে টান টান হয়ে ঝুলেছিল নিচে। জানালা দিয়ে কিছু দেখছিল বোধহয়। ঘাড় না ফিরিয়ে শুধলো, কौन? मैं मुजब्बर। मेहमान नहीं आए हैं तो मैं फूलों से क्या करूं? মুজব্বর আবার সংকোচের সঙ্গে ডাকলো, বাই। এবার মেয়েটি ঘুরে দাঁড়ালো। আমার মনে হলো ঝাড় লণ্ঠনের আলো ম্লান হয়ে গেল। তার দু চোখ ঠিকরে এত আলো বেরোচ্ছিল যে তাতে আমার চোখের সামনে সবকিছু ম্লান হয়ে গেল। অবাক হলাম। আমি যেন বিস্ময় বিমুগ্ধ চোখে ওর দিকে চেয়েছিলাম। ও তেমনি চোখে আমার দিকেও চেয়ে আছে। ওর পক্ষে অবাক হওয়া স্বাভাবিক। আমার বাপ ঠাকুরদা কেউ কোনোদিন বাইজি বাড়ি যায়নি। তাদের সে পাপ অথবা পুণ্যের কোনো ছাপ হয়তো আমার চেহারায় ছিল। তাছাড়া আমি তাজমহল দেখবার চোখ নিয়ে তার কাছে গেছিলাম, মুরগির মাংস খাবার চোখ নিয়ে যায়নি। ও হয়তো এই নিপাট আনাড়ির চোখে এমন কিছু আবেদন দেখেছিল যার জন্যেও অবাক হয়ে আমার দিকে এগিয়ে এলো। এসে মুজব্বরকে শুধলো, হে কে রে? মুজব্বর অপরাধীর মতো বলল, আমার চাচার মনিবের ছেলে, গান ভালোবাসে খুব, তাই আপনার গান শুনতে এলো। বারণ করেছিলাম, কিছুতেই শুনলো না। কিন্তু ওর টাকা নেই, মানে মাত্র 10 টাকা আছে। মেয়েটি টুন্ডা প্রতাপের মতো ঝরঝরিয়ে হেসে উঠল। সে তার দাঁতে আর নখে হীরের আলো চমকালো। বেনি থেকে একটি বেলফুল খসে পড়ল হাসির দমকে। হাসতে হাসতে বলল, आई मेरी मेहमान। তারপর কৌতুকের চোখে শুধলো, कितना उम्र हो गई आपकी? বললাম, 20 বছর। ও বলল, मैं भी 20 साल की, मगर कितना फर्क। তারপর মেয়েটি হঠাৎ আত্মীয়তার সুরে বলল, आइए आइए, तशरीफ रखिए, आपकी पूरी तारीफ तो मुझे बतलाइए। বেশ কেটে কেটে আমার নাম বললাম। সত্যি নাম গোপন করলাম না। আমার বেশ রাগ হচ্ছিল। খুব ভেবেছে কি, দেখতে না হয় সুন্দরী, গানও না হয় ভালোই গায়, রাজা রাজরা লোক না হয় ওর পায়ের কাছে মাথা ঠোকে, তা বলে আমাকেও নস্যাৎ করার কি আছে কি জানি না। আমি বললাম, গান শোনার মতো আমার টাকা নেই, শুধু দেখতে এসেছি। এবার মেয়েটি হাসতে হাসতে কাঁপতে কাঁপতে একটি বেলজিয়ান দেওয়াল আয়নার মতো টুকরো টুকরো করে ভেঙে ফরাসের ওপর ছড়িয়ে পড়ল। বসে কুর্নিশ করে বলল, আদাব আদাব, বড় মেহরবানি আপকি। সংকোচের সঙ্গে ফরাসের উপর বসলাম। মুজাব্বর দাঁড়িয়ে রইল। মেয়েটি তেমনি অবাক চোখে আবার শুধলো, आप खुद गाना जानते हैं? বললাম, थोड़ा बहुत। बड़ी खुश की बात, मैं गाना सुनाऊंगी आपको, जरूर सुनाऊंगी, मगर आप भी सुनाना पड़ेंगे। চমকে উঠলাম। বললাম, আমি বাথরুমে গাই, নইলে একা একা গাই, মেহফিলে গাইবার উপযুক্ত গান জানি না। সে নাছোড় বান্দা বলল, এ ঘরও আপনার বাথরুম মনে করে নিন না কেন? মহা মুশকিলে পড়লাম। গান শুনতে এসে মহা ফেসাতে ফাঁসলাম। বাইজি চাকরকে ডেকে পান আনতে বলল এবং অন্য চাকরকে বলল
দরজা বন্ধ করতে। মুজাফফর বাইরে যাওয়ার জন্য পা বাড়াচ্ছিল। অবাকও কম হয়নি। হঠাৎ আমার কি মনে হলো, মুজাফফরকে বললাম, তোমার থলিতে আজ কত গোলাপ আছে? ও বলল, তা না হলেও 10 টাকার হবে। বললাম, তোমার সব গোলাপ আজ আমি কিনে নিলাম। হো অবাক হয়ে গোলাপের থলি উপর করে ফরাসে ঢেলে দিল এবং বাইজি নির্বাকে আমার দিকে চেয়ে রইল। বাইজি হাততালি দিল এবং সঙ্গে সঙ্গে যেন মন্ত্র বলে সারেঙ্গিওয়ালা, হারমোনিওয়ালা এবং তবলচি এসে উদয় হলো। বাইজি আমার আরো কাছে সরে এলো। অত কাছ থেকে ও বয়সে মা, ঠাকুমা, দিদি ছাড়া আর কোনো মেয়েকে দেখিনি। আজও আমার চোখে সে সৌন্দর্যের সংজ্ঞা হয়ে আছে। সরু কোমর, কবুতরি বুক এবং বুদ্ধিদীপ্ত চঞ্চল চাহনির চোখ। অনেক সুন্দরী আজ অব্দি দেখলাম, কিন্তু অমনটি আর দেখলাম না। সারেঙ্গিওয়ালার গজের টানে টানে কত কি অব্যক্ত বেদনা, কথা, গান সব বাজতে লাগলো। ঠুংরির ঠাট কাঠঠোকরার মতো স্মৃতি ঠোকরাতে লাগলো। ও পিছনের আয়নায় একবার নিজের চেহারার দিকে বিমুগ্ধ নয়নে চাইল। আমার মনে হলো, এ চাহনি জাদুর খ্যাপলা জাল ছোড়া চাহনি নয়, ও যেন নিজেই বাধা পড়ে গেছে। হয়তো আমার অভাবনীয় সারল্যে, আমার সাবল স্পর্ধায় ও নিজেকে পুষ্পিত করে রেখেছে। সেই মুহূর্তে ওর নকল আমিকে ছাপিয়ে ওর আসল আমি ওর উপরে আধিপত্য বিস্তার করে রয়েছে। আট করে চুল বাঁধা নার্সারি ক্লাসের ছটপটে মেয়ে তার ক্লাসের সহপাঠীর দিকে যেমন স্বর্গীয় চোখে চায়, সেই সুগন্ধি সন্ধ্যার জহরবাই আমার দিকে তেমনি চোখে চেয়ে রইল। আমাকে প্রায় ধমকে বলল, আপ শুরু কিজিয়ে। আমি আগে না, না আপনি আগে, হাবদার করে মাথা নাড়ল। বুড়ো সারেঙ্গিয়ালা বলল, আপ শুরু কিজিয়ে। কি গান গাইব ভেবে পেলাম না। হঠাৎ মনে এলো মির্জা গালিবের 4টি লাইন। তাতে সুর বসিয়ে গেয়ে দিলাম। বুढ़ा न मान गालिब, जो दुनिया बूढ़ा कहे, ऐसा भी कही है कि सब ही ভালা কাহে জিসে। কেন জানি না, ওর চোখে চেয়ে আমার মনে হয়েছিল সমস্ত পৃথিবী ওকে খারাপ আখ্যা দিয়ে ওর এই 20 বছরের মনটাকে একেবারে দুখিয়ে রেখেছে। ও যে ভালো না, ওর যে কিছুই ভালো নেই। মনে হলো সে বিষয়ে ওর নিঃসন্দেহ হয়ে গেছে। তাই মনে হলো গালিবের কথায় ওকে বলি যে এখনো সব ফুরায়নি, আশা আছে, এখনো ভালো লাগা আছে। এত বড় পৃথিবীতে এখনো ভালো লাগার, ভালোবাসার অনেক কিছু আছে। শরীরের স্বর্গ পেরিয়েও আরো অনেক মহতী স্বর্গ আছে। কাজেই অমন কান্না কান্না চোখে চাইবার কিছুই হয়নি। কি হলো জানি না, কি করলাম জানি না, কেমন গান গাইলাম জানি না, কিন্তু জহরের কানে সে গান কি কথা বয়ে নিয়ে গেল তা ওই জানে। গান শেষ হলে ও কোনো কথা বলল না, কেবল মুখ নিচু করে নীরবে আমাকে বারবার আদাব জানালো। 2 চোখ বেয়ে ঝরঝর করে জল ঝরতে লাগলো। ঠিক এইরকম হবে তা ভাবিনি। আমি গান শুনতে ভালো লাগায় কাঁদতে এসেছিলাম, গান শুনিয়ে কাউকে ব্যথায় কাঁদাতে চাইনি। জহর ওর নরম হাতে আমার হাত ধরলো। চোখের দিকে চেয়ে দেখলাম সেই সব পর্ব, কৌতুক, মজার কিছুই আর নেই চোখে। জল ভরা চোখে অন্য কি যেন আছে,
যার নাম জানি না। ফিসফিসে গলায় জহর বলল, भाई साहब, आपकी तहजीब, आपकी अखलाक और आपके तमद्दुन की इज्जत किया जाए, ऐसा कुछ भी हमारा पास है नहीं। मैं माफी मांगती हूँ। এইটুকু বলে ও ঘর ছেড়ে সোজা উঠে ভিতরের ঘরে গিয়ে দুয়ার বন্ধ করলো। আমি বোকার মতো বসে থাকলাম। বসে বসে ভাবতে লাগলাম, ও যা বলল সে কথাগুলো আমার কানে টুঙি পাখির শিসের মতো বাজছিল। ভাই সাহেব, তোমার সংস্কৃতি, তোমার উদারতা, তোমার ব্যবহারের ইজ্জত দেব এমন কিছু আমার নেই, আমায় তুমি ক্ষমা করো। আর এলোই না ঘর থেকে জহর বাই। অনেকক্ষণ বসে থেকে চলে এলাম মুজাব্বরকে নিয়ে। ভালো মন্দ জানি না, জানি জহর মানে 20। আমার 20 বছর, জহরেরও 20 বছর। আগেকার দিনের সুন্দরী রাজকুমারীদের মতো আংটির বিষ চুষে মরে যায় না কেন জহর? কি দরকার এমন করে কাঁদার? এক শরীরের জ্বালা কি অন্য অন্য শরীরের জ্বালা দিয়ে নিবৃত করতে হয়? এর কি কোনো অন্য পথ নেই? জানি না, আর কতটুকুই বা জানি। মুজাব্বরকে রোজ জিজ্ঞাসা করি। জহরকে দেখতে খুব ইচ্ছে করে, একবার ওর কাছে যেতে ইচ্ছে করে, কিন্তু মুজাব্বর বলেছে জহর গুন্ডাদের বলে রেখেছে আর কোনোদিন আমাকে ও পাড়ায় নিয়ে গেলে মুজব্বরকে জানে খতম করে দেবে। জানি না কেন ওর কথা মনে হলে মনটা মুচড়ে মুচড়ে ওঠে। বিরোহী নদীতে বিকেলে জেলেরা মাছ ধরে। মাছ কিনতে গেছি, সেদিন মাছ পাওয়া যায়নি, সন্ধে হয়ে আসছে। পা চালিয়ে মিছিন্দার দিকেই ফিরছি। জায়গাটা ভালো নয়। উল্টো দিক থেকে একটা ফেটান গাড়ি আসছে। একটি কুচকুচে কালো ঘোড়ায় টানা গাড়ির মাথায় বাক্স তোরঙ্গা বাঁধা। কোচোয়ানের পাশে একটি গুন্ডা মতো লোক বসে, মাথায় পাকড়ি। আমার পাশ দিয়ে যাবার সময় হঠাৎ একটা পুরুষ কণ্ঠ বলল, বাবুজি। থমকে দাঁড়ালাম। কোচোয়ানের পাশের লোকটিকে চেনা চেনা লাগলো। চিনতে পারলাম, ও এ সেই সারেঙ্গেওয়ালা। ফিটনের দরজা খুলে গেল। একটি অপরূপ সুন্দরী মেয়ে মুখ বাড়িয়ে বলল, মির্জা গালিব, কাহা চলতে হ্যাঁ? দেখি জহর হাসছে। আজকে ও সাজেনি একটু, সাধারণ শাড়ি, সুন্দর টিকালো নাকে হীরের নাকছাবি, ফিনফিনে ফিঙের মতো রেশমি চুল। বিকেলের বিষণ্ণ হাওয়ায় অলক উড়ছে। শুধালাম, কোথায় যাচ্ছ? জহরের মুখ চোখ উজ্জ্বল হয়ে উঠল। ও যেন এই মুহূর্তেই আমাকে ভীষণভাবে খুঁজছিল। হেসে বলল, কোথায় আর যাব, এক জাহান্নাম থেকে অন্য জাহান্নামে। ওকে দেখে এবং ওর বলার ভঙ্গি দেখে আমার ভীষণ কষ্ট হলো। হঠাৎ বলে ফেললাম, তোমাকে আমি যদি যেতে না দিই, যদি আমাদের বাড়ি নিয়ে যাই? ও ভীষণ চমকে ওঠে, আমার ঠোঁটে ডান হাতের তর্জনী ছুঁয়ে বলল, চুপ, बिल्कुल चुप, ऐसा बात कभी ना कहना, कभी ना सोचना। কিছুক্ষণ চুপ করে ফিটনের দরজা ধরে দাঁড়িয়ে রইলাম। তারপর বললাম, তুমি তো চলেই যাবে, চলো না একটু বিরোহীর ধারে বসবে। পর মুহূর্তে মনে পড়ল এই জায়গা ভালো নয়। বললাম, না না, দরকার নেই, এ জায়গা খারাপ। ও নামতে নামতে হাসলো। বলল, আমি যেখানে থাকি তার চেয়েও। আমরা দুজনে গিয়ে বিরোহীর পাশের আমলকি তলায় বসলাম। গঙ্গা থেকে তোড়ে জল ঢুকছে বিরোহীতে। একটি একলা মাছরাঙা শেষ বিকেলে মেহেন্দির জলে ছো মেরে মেরে বেড়াচ্ছে। বললাম, তোমার গান শুনতে গেলাম, গান শোনালে না তো।
আমার গান শুনে আর কি করবে? ও তো সকলেই শোনাই, যে পয়সা দেয় তাকেই শোনাই। আর যে ফুল দেয়, শুধু লাল ফুল। খুব বিষণ্ণ হাসলো, বলল, তোমাকে কি দেব? বললাম, তোমাকে গান শোনালাম, ফুল দিলাম, তুমি আমাকে কিছুই দিলে না। ও মুখ ফিরে আমার দিকে ফিরে বলল, কিছুই দেইনি ঠিক জানো? আমি মাথা নাড়লাম। গঙ্গার দিক থেকে এক ঝাঁক রেড হেডের প্রচার অস্তগামী সূর্যকে পিছনে ফেলে ডানা সনসনিয়ে দূরের ঝিলের দিকে উড়ে গেল। আমরা চুপ করে অনেকক্ষণ পাশাপাশি বসে রইলাম। দেখতে দেখতে বিরহীর জলের মেহেন্দিতে সন্ধ্যের জাম রং বেগুনি ছায়া পড়ল। জহর উঠল, বলল, চলি। ধীরে ধীরে গাড়ি অবধি গেলাম দুজনে। দরজা খুলে দিলাম। ফিটনে উঠে বসলো। আবার কবে দেখা হবে জানি না, কোনোদিন আরো নাও হতে পারে। আমাকে কিছু দিয়ে যাও জহর, যাতে তোমাকে মনে রাখি। কোচওয়ান জিপ আর তালু দিয়ে অদ্ভুত আওয়াজ করে ঘোড়াটাকে এগোতে বলল। পা দিয়ে ঘন্টা বাজালো, জহরের বিদায়ের ঘন্টা। চাকা গড়াতে লাগলো। আমি সঙ্গে সঙ্গে হাঁটতে লাগলাম আর বললাম, কিছুই দিয়ে গেলে না জহর, আমাকে তুমি কিছুই দিলে না। জহর এবার হাতের ইশারায় আমাকে কাছে আসতে বলল। ওর আরো কাছে সরে গেলাম। ওর খোলা চুলে চন্দনের গন্ধ পেলাম। ও আমার কানে কানে বলল, তুমি এখনো ছোট আছো, যা তোমাকে দিয়েছি তার দাম আরো বড় হলে বুঝতে পারবে। তবু অধৈর্য হয়ে বললাম, বলো না, তা কি জহর, বলো না। জহর কান্নার মতো হাসলো। তারপর দরজায় রাখা আমার হাতের উপর ওর হাতটা ছুঁয়ে বলল, পেহেলি প্যার। বন্ধুরা, আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার গল্পটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। নমস্কার।